আবার প্রশাসনের মানুষ আমার ধাক্কা দিয়ে পানিতে ফালাইতে নিতেছিল। ওই জায়গায় কোনো শিক্ষক ছিল নাকি জানি না। হ্যাঁ, আমি ওই জায়গায় একবারও বেদবি করি নাই। তুই যেহেতু আমার ইগোতে হাত দিয়ে হেলাইছস, তোর বিপিএল টিমের লগে আমার বাংলাদেশ টিমের একটা খেলা হইব, আর এই খেলায় তুই যদি আমার হারাইতে পারস, বিপিএল এর ট্রফি তোর। লটকারবো ফটকা, তুই হামাক চ্যালেঞ্জ দিছিস। তোর বাংলাদেশ টিম আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ নিতে পারে নাই যে, আর তুই আমার দলের সাথে খেলতে আসছিস। যা, তোর চ্যালেঞ্জ আমি নিয়ে নিলাম। গাইজ আসসালামু আলাইকুম। গাইজ অনেকেই কমেন্ট করতেছো যে ওমর ভাইরা নাকি এতদিন সম্পর্ক ভাঙার নাটক করেছে। আসলে এমন কিছু নয়। ওমর ভাইরা শাকিল ভাইরা একই এলাকায় থাকে। সকাল সন্ধ্যা একজনের সাথে অন্যজনের দেখা হয়। ওই দিন ওমর ভাই তার বাইক ওয়াশ করার জন্য গিয়েছিল গ্যারেজে, আর শাকিল ভাইও যেহেতু একই গ্রামে থাকে সেহেতু উনিও গিয়েছিল ওনার বাইকটা ওয়াশ করার জন্য। তাই হঠাৎ করে ওমর ভাইয়ের অগোচরেই দেখা হয়ে গিয়েছিল ক্যামেরার মধ্যে। যাই হোক গাইজ, আর যদি এমন কিছু হয়েও থাকে যে ওমর ভাই শাকিল ভাই এক হয়ে গেছে, তাতে আমাদের সমস্যা কি? আমাদের তো সমস্যা হওয়ার কথা না, আমরা তো খুশি হওয়ার কথা। গাইস, কেন তোমাদের এত আজে বাজে কমেন্ট করছো আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না। যাই হোক গাইস, আরও একটি দুঃসংবাদ আছে আমাদের ওমর ভক্তদের জন্য। ওমর ভাইয়ের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যা আমি দুর্ঘটনা হিসাবে আমি বলতেছি। তো গাইস, ওমর ভাইয়ের নিজের মুখ থেকেই আমরা চলুন সে কথাগুলো শুনে আসি। জাহাঙ্গীরনগর আসছিলাম খাইতে, বাট না খেয়ে ঘুরে যেতে দিতেছে একটা সমস্যার কারণে। অনেক বড় সড়ো একটা সমস্যা হয়েছিল। আমাদের বাইকগুলোর কাগজ ছিল না, আর 3টা ক্রসিং চলতেছিল। তখন ঘটনা ঘটে কি, আমাদের বাইকগুলা মানে একটা একটা করে একত্র হয়ে যায়। তো মানে পরিবেশটা একটু নষ্টের মতো হয়। আমি সবার পিছিয়ে ছিলাম, আমি ছিলাম না ওই জায়গায়। তো বাইক কয়টা এখানকার যারা সিকিউরিটি পক্ষ ছিল চাবি নিয়ে যায়। দেন এটা ঘটনা ঘটে অনেক। আমার মনে আজকের পর থেকে আর কখনো জাহাঙ্গীরনগর আসা হইব না। কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে। আসলে দুনিয়াটা তো সোজা না, দুনিয়াটা তো ভালো না যতটা আমি মনে করি বা আমরা মনে করি। দুনিয়াটা চকলেট না। আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা, অনেক বিপদে আমরা পড়ি। আমরা অনেক ভুল করি, আবার অনেক ভুল না কইরাও ওই ভুলের ভাগিদার হই। তো এরকম একটা ঘটনাই ঘটছে আজকে আমার সাথে। বাট আমি আজকে কিছু কমু না। আমরা শিক্ষিত মানুষ, আমরা শিক্ষিত জাতি। ভার্সিটি, কলেজ, স্কুলে যারা পড়ে সবাই শিক্ষিত, ইন টোটাল সবাই। জাহাঙ্গীরনগরে ভর্তাবাদ খেতে আসে সবাই। যদি এমন কোনো রুলস থাকতো যে জাহাঙ্গীরনগরে আসে না কেউ, আমরাই আসছি, তাহলে একটা কথা ছিল। তারপরে এটা আমাদের ভুল, যেহেতু এই ক্যাম্পাসের মানুষ না আমরা। তো কোনো ভুল যদি আপনি প্রথমবার করেন, সর্বপ্রথম ধাপ কি, আপনি সেই ভুলটার জন্য ক্ষমা চাবেন। আর যেহেতু আমরা মানুষ আর আমরা শিক্ষিত মানুষ, তো এই মানুষ যখন প্রথমবার ভুল করবে, ভুল করার পর ক্ষমা চাবে, অবশ্যই যত বড় ভুলই হোক প্রথমবার অন্তত আমরা ক্ষমা করে দেবো। কারণ ভুল থেকে তো মানুষ শিখে না। আমরা তারা গালাগালি করুম না, আমরা তারা শাস্তি দিব। হ্যাঁ, শাস্তি তো ওইখানে হয়ে যায় যখন মানুষটা ভুলটা স্বীকার করে। ভুল স্বীকারের উপরে কোনো ধর্ম নাই। আমরা মুসলিম, আমাদের ধর্মটা শান্তির। আর তার চেয়েও খারাপ বিষয় কি জানেন, আপনি একটা ভুল করেন নাই, সেই ভুলটারে স্বীকার করানো, এটা তার থেকে বড় খারাপ জিনিস। আজকে আমার মনটা 10 থেকে 12টা টুকরায় ভাঙছে। আমি এত কষ্ট জীবনে কখনো পাই নাই। এইটা ভাবে কষ্ট লাগতেছে যে কিছু শিক্ষিত মানুষের কাছে এমন কিছু ব্যবহার আমি পেয়ে গেলাম যেটা কোনো মূর্খ মানুষের কাছেও আমরা কখনো আশা করি না। আমি তো আর কোনো বস্তিতে যাইনি, আমরা একটা ভার্সিটিতে গেছিলাম। আমি জানি যে ভার্সিটির মানুষটা খুব সুন্দর হয়, খুব সুশীল হয়। আমি ঢাকা ভার্সিটিতে গেছি, প্রত্যেকটা বড় ভাই, প্রত্যেকটা বড় আপু আমারে নির্দেশনা দিতেছিল যে এইভাবে করো, এইভাবে করো, বা এই জায়গায় যাও, এই জায়গায় এটা সুন্দর, এই জায়গায় একটু দাঁড়ায় ছবি তুলো, ভালো লাগবে। আর যাচ্ছে এখন একটা কথাই বলবো, আমি শেয়ার করতেছি না যে আমার সাথে কি ঘটছে, বাট যাই ঘটছে আমি এটা প্রথমবার ফেস করলাম। আমি এত খারাপ না, আমি এত অকওয়ার্ড না, আমি গ্যাং প্যাং নিয়ে ঘোরাঘুরি করি না, আমি 8-10 জন অনলাইন ক্রিয়েটরের মতো মানে আজে বাজে কাজ করি না। আমি একটা বিড়ি খাই না, একটা সিগারেট খাই না, আমি কোনো ইফটিজিং করি নাই। যত ধরনের মানুষের ভিতর ভালো গুণ থাকে সব গুণ আমার ভিতর আছে। বাট ওই জায়গায় আমার অনেক কিছু ব্লেম দেওয়া হইতেছিল, আমি নাকি ইফটিজিং করতেছিলাম হ্যান ত্যান। আর হ্যাঁ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা এটা আমার ভুল হয়েছে। আমার ভুলের জন্য আমি এখনও তাদের কাছে ক্ষমা প্রার্থী। বাট ওই জায়গায় যারা ছিল তাদের কাছে শুধু একটা জিনিসই কই, ভাই মানুষকে মাফ করতে শিখেন। আপনি যদি মানুষকে মাফ করে দেন, একদিন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আমি আমার জীবন অনেকের মাফ করে দিছি, এই জন্য আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা জায়গার থেকে বাঁচাই দেয়। আর প্রশাসনের মানুষ ওই জায়গায় ছিল, ওনারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ওনারা তাদের কথা শুনতেছে।
আমরা তো প্রশাসনের কাছেই সেফ না। আমাদের যদি ওই জায়গায় হিটও করতো, লাইক আমাদের গায়ে হাত দিত, তাহলে তো ওনারা কিছু করতো না, আমারও কিছু করার ছিল না। আবার প্রশাসনের মানুষ আমার ধাক্কা দিয়ে পানিতে ফালাইতে নিতেছিল। ওই জায়গায় কোনো শিক্ষক ছিল নাকি জানি না। হ্যাঁ, আমি ওই জায়গায় একবারও বেদবি করি নাই, বাট বারবার আমার ব্লেম দেওয়া হইতেছিল আমি নাকি বেদবি করছি। ওই জায়গায় আমাদের ভিডিও করতেছিল, ভিডিওতে বলতেছিল, আমার ভুল স্বীকার করাইতেছিল আমরা নাকি বাইক নিয়ে উশৃঙ্খল করতেছি। কিন্তু আমি একটা বাইকের থেকে বহু দূরত্ব বজায় রাখছি। আর আমি নাকি বাইকের টোটাল বেরিয়েছিলাম। আপনারা জানেন যে আমার বাইকে 1000 কিলোমিটার হয় না দেখা আমি জোরেও চালাই না। টোটাল বেরাম কেমনে আমি, আমার বাইকের প্রতি আমার কত মায়া, কত টান আপনারা জানেন। আবার নাকি ইফটিজিং করতেছিল। ভাই আমার সাথে যদি কোনো মেয়ে ছবিও তুলতে আহে, ওই মেয়েটাই কইতে পারবো আমি কতটা পরিমাণ শরম পাই। যাক, সবশেষে একটা কথাই কইতে চাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি জীবনে একটা শিক্ষা পাইলাম যে এই দুনিয়ায় শিক্ষিত মানুষরাই সবচেয়ে বড় মূর্খ। দ্যাটস ইট। আর একটা কথা কি জানেন, আমার অনেক শত্রু, বাট আমি ভাবি নাই এত দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। এতে বোঝা যায় এখন আমি স্বাভাবিকলি ঘুরেও বেড়াইতে পারবো না, কোথাও যাইতেও পারবো না, কিছু করতেও পারবো না। যাক, সমস্যা নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওমর ভাইয়ের মতো এমন একজন মানুষের সাথে আসলে এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটাটা মোটেও কাম্য নয় আমাদের। যাই হোক গাইস, ব্রাদার স্কোয়াড বিপিএল নিয়ে একটি ভিডিও তৈরি করেছে। চলুন ভিডিওর টপ এবং ফানি মোমেন্টগুলো আমরা সবাই একসাথে দেখে আসি। এভাবে আর হচ্ছে না যে আগের বছর দুর্নীতি করে বিপিএল এর যেমনি হোক 500 কোটি টাকা কামিয়েছি, এবার তো চা খাওয়ার 5 টাকাও পাচ্ছি না যে। আর ওদিকে আমার বন্ধু পাপন আর দুর্নীতি করতে করতে পেট বড় হয়ে গেছে গা। আর কি বিপিএল আনলাম, এবার বিপিএল এ মানুষ খেলাই দেখিচ্ছে না। আর এবার বিপিএল দল কিনা তো একদম লজ খেয়ে গেছি গা। এর থেকে আমি মসজিদের জুতা চুরি করে গুলিস্তানে বেচতাম, তাও তো অনেক বেশি টাকা ইনকাম করতাম। আচ্ছা যাই হোক, তুই যেহেতু আমার ইগোতে হাত দিয়ে হেলাইছস, তোর বিপিএল টিমের লগে আমার বাংলাদেশ টিমের একটা খেলা হইব। আর এই খেলায় তুই যদি আমার হারাইতে পারস, বিপিএল এর ট্রফি তোর। লটকারবো ফটকা, তুই হামাক চ্যালেঞ্জ দিছিস। তোর বাংলাদেশ টিম আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ নিতে পারে নাই যে। আর তুই আমার দলের সাথে খেলতে আসছিস, যা তোর চ্যালেঞ্জ আমি নিয়ে নিলাম, মাঠে আসিস, খেলা হবে যে। দুলা ভাই, ট্রফি তো জিতা গেলেন, কিন্তু আমার লেবুটা কই? তো দর্শক, বরাবরের মতো আমি কুদ্দুস আর আমি মতিন মিয়া যে আপনাদের মাঝখানে চলে আসলাম বিপিএল এর একটি আনন্দ ঘন মুহূর্তের ম্যাচ নিয়ে। আরে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনারা কোনো টেনশন। এইটা আবার কি আসলো গাড়ির ভিতরে মাঠের মধ্যে চলে আরে আসলো যে? আম্পায়ার কোথায় চলে যাচ্ছে মতিন সাহেব? আরে আমিও তো এটা ভাব- আরে ছিল না। আরে এই যে আমাদের আম্পায়ার সব চলে এসেছে, এখনই হয়ে যাবে আমাদের। আম্পায়ার স্যার, আপনি কোনে গেছিলেন খেলা বাদ দিয়া? এটা কি তোর পরীক্ষার বাধ্যতামূলক অঙ্ক যে তোর জানাই লাগবে? আচ্ছা ঠিক আছে, টস দেন। হ আম্পিয়ার স্যার, নাসির ভাই একদম ঠিক কথা কইছে। তাড়াতাড়ি টসটা দেন, একটা টিকটক করতে হইব। তুই আরেকটা বার বেশি কথা বললে তোর খেতে না পিছন মেরে তুমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। তো কুদ্দুস সাহেব, বাংলাদেশ টিম কিন্তু চমৎকার একটা শায়রির মাধ্যমে টস জিতে গেল। টস জিতে কিন্তু তাও তারা ব্যাটিং নামেনি, ঢাকা ডমিনেটরকে ব্যাটিং দিয়ে দিয়েছে, কারণ তারা টার্গেট নিয়ে খেলতে পছন্দ করে, টার্গেট দিয়ে খেলতে নয়। একদম ঠিক বলছেন মতিন সাহেব। আমাদের নাসির কিন্তু মাঠের মধ্যে নেমে গেছে, নামার পরে এই যে জুতার ঘষা কি করতেছে সব। কিন্তু মতিন সাহেব, তাসকিন নেমে গেছে, তাও আবার বাইকের হেলমেট পরে। কি রে, এটা কি তুই রেস খেলবার আইছস? এটা তো ক্রিকেট খেলা, বাইকের হেলমেট পরে আইছস কে? এইটা আমার কিছু করার নেই। এইবার বিপিএল এ বাজেট লস, টিম থেকে কোনো হেলমেটই দেয় নাই। এটা আমি আমার বাসা থেকে নিয়ে আইছি। এই বল কর। দেন আম্পিয়ার স্যার। তোর বেটা এখন আমি কেমনে দেবো? তুই আমার লাগে রাত্রে দেখা করিস। আমি বলের কথা কইছি, আমি টিকটকার হইতে পারি, কিন্তু আমি ওই রকম না। আম্পায়ার হয়তো সাব্বিরের কথা বুঝতে পারেনি। যাই হোক, আমরা খেলায় ফিরে যাই। হ্যাঁ, বলটা একদম ভিজা লাইছে। তো ইনিংসের প্রথম বল কিন্তু সাব্বির দা টিকটকার করতে যাচ্ছে। এখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। এই পাশে আমাদের নাসির ভাই কিন্তু একদম সজারুর মতো দাঁড়িয়ে আছে, বল আসলে সে ঢুকিয়ে দিবে, মানে মাঠের বাইরে পাঠিয়ে দিবে। এই যে ছক্কা হয়ে গেল। ছক্কা হয়নি মতিন সাহেব, প্রথম বলেই ডট হয়েছে, কারণ আমাদের নাসির ভাই এখন তেমন ফর্মে নাই। নাসির ভাই ফর্মে আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের প্রিয় তামান্না ভাবিকে আমরা এখনো গ্যালারিতে দেখতে পারতেছি না। এই জন্য হয়তো নাসির ভাই এখনো খেলতেছে না। ওভার আম্পায়ার বলে নাসির ভাইকে আঙ্গুল দিয়ে দিছিল, কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। তারপর আমরা কোনো এটা কিছু মাইন্ডে নেই নাই। এখন দেখা যাক তাসকিন দা বোলার, বাংলাদেশের বোলার কিন্তু এখন ওপেনিং নামতেছে। তো দেখা যাক বোলার কি করতে পারে। প্রথম বলের শুরু। ও মাই গড, টানা শট, 6। কুদ্দুস সাহেব, 6 হইছে ওটা বড় কথা না। এটা কিন্তু আপনি দেখেছেন, এটা কিন্তু ক্রিকেট ইতিহাসে একটা বোলার ইনিংসে প্রথম নেমেছে, মানে ওপেনার ব্যাটসম্যানের সাথে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য কাহিনী। আপনি কি কিছু বুঝতে পারতেছেন? তো যাই হোক, এই দেখেন নিচ দিয়ে শট। ও মাই গড, দিছে। নাসির ভাইয়ের অপমানটা মনে হয় তাসকিনের ভিতরে যাই লেগে গেছে। কি রে, তোর ভিতরে এত পাওয়ার আইলো কই থেকে? ভাই, গতকাল রাত্রে কবিরাজ বাড়ি 7টা লাগিয়েছিলাম। কে ভাবি তো সবই জানি, ভাবি আপনার কিছু কয় নাই। কি কি রে,
এই বল কর বল কর। একটা রহস্য আমাদের মাঝখানে রেখে তাসকিন কিন্তু চলে গেল ব্যাটিং এ। এইটা ভাবার বিষয় যে তাসকিনের সাথে ভাবির এত ভালো সম্পর্ক হলো কিভাবে। কি রে, আমি তো ভুলেই গেছিলাম আমার বউ আমারে ভালো খেলতে কইছিল। এইবার যদি আমি ভালো না খেলতে পারি, বউ তো আমারে কাটে খেলতেই দিব না। আর যদি ভালো নাই খেলতে পারি তাহলে তো বিপিএল আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। এই বল কর, তোর এইবার লাড়াচাড়া দিয়ে দিমু। তামান্না ভাবির কথা মনে করে আমাদের নাসির সাহেব কিন্তু এখন সজোরে মারতেছে। ও 6, এবার একটা প্রথম বলে 6 মেরে দিল আমাদের প্রিয় নাসির ভাই। আবার 6, আবার 6, আবার 6। ও ভাই ভাই ভাই, এটা কি খেলা দিচ্ছে নাসির ভাই কিন্তু সেঞ্চুরি মারা দিছে। আর এবারে বিপিএল এ অর্থায়ন নাই বললেই চলে। যদিও ক্রিকেট বোর্ড হিসাব করলে অর্থায়নের দিক থেকে বাংলাদেশ আসে 3 নাম্বার। যাই হোক, আমরা আর গভীরে না যাই, আমরা খেলার মধ্যে ফিরে আসি। মানুষের গু খাওয়ার পর নাসির ভাইয়ের কিন্তু স্ট্যামিনা আরো বেড়ে গেছে। এখন কিন্তু বলের উপর 6 উপর 6 মারতেছে। আরে 6 মারবে না কেন, সে কি খেয়েছে? মানুষের গু। আর মানুষের গুতে আছে প্রচুর পরিমাণে স্ট্যামিনা, যেটা খেয়ে নাসির ভাই এখন হয়েছে শক্তিশালী। 6 আর 6, 6 আর 6, 6 এর উপরে 6 হবে। এদিকে আরেকটা ওভারে সমাপ্ত। কি আম্পায়ার স্যার, আপনার তপন স্যার কিছু খাওয়ায় নাই? আরে না, আমি পিওর রোজা রাখছি, কারণ পাশের বাসার ভাবির বাচ্চা হইছে। আমি এটার কথা কইছি। হুই, ভরা মাঠে গেলে কি কস? যা খাওয়া হয়েছে সব গোপনে। নাসির ভাই যেমনি ম্যাচ খেলতেছে, রান হয়ে যাবো 500, যেমনি হোক নাসির ভাই আউট, নইলে তো আমরা হেরে যাবো। আচ্ছা খারাপ, দুর্নীতি চালু করতেছে, তুই বল কর। টিকটকার সাব্বির আর আম্পায়ারের মাঝে কথোপকথন হয়েছে। এবার মনে হয় মাঠে ভালোভাবে দুর্নীতি শুরু হয়ে গেছে। আরে ভাবে কি তাসকিন আউট হয়ে গেল? কিভাবে আউট হলো তাসকিন? ওই নাসির আউট। আরে ভাই আমি আউট হইলাম কেমনে? ও তোর কি লাগে? সহযোদ্ধা। রাজনীতির কথা বাদ দে, রাজনীতি মাশরাফি ভাই করবো। ক্রিকেটের কথা কর। রানার। ও যদি তোর রানার হয় তাহলে ওর লগে তোর কি রকম সম্পর্ক? ভাই ভাই সম্পর্ক। ও যদি তোর ভাই হয় তাহলে ওর লগে তোর রক্তের সম্পর্ক আছে না? হ্যাঁ। তাইলে ও যদি আউট যায় তাহলে তুই কি আউট? কি আউট না হতো। আরে ভাই এটা তো পুরোপুরি দুর্নীতি। সালার বলে মাঠে বাইরো বাইরো। এই যে শুরু হয়ে গেছে দুর্নীতি। আউট হয়েছে তাসকিন, কিন্তু বের হয়ে যাচ্ছে নাসির ভাই। আচ্ছা ঠিক আছে নাসির ভাই, যান আপনি, আপনার খেলা আমি খেলা দিবানছি। ওকে। নাসির ভাই মাঠ থেকে চলে যাওয়ার পর তাসকিন কিন্তু মাথায় আবার হেলমেট পরে হাতে ব্যাট নিয়ে নেমে পড়লো মাঠের মাঝখানে। আর বলার গুটি গুটি পায়ে এসে বল করে দিল, আর 6 হয়ে গেল। আর সাথে সাথে ওভারও হয়ে গেল। আর ইতিমধ্যে সানি ভাই কিন্তু মাঠে স্ট্রাইকে চলে গেছে, যাওয়ার জন্য ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়ে গেছে। আর বোলিং এ কিন্তু ধীরে ধীরে আসছে, এসে একটা বল মেরে দিল। ওই সানি, ওই মাঠের মাঝখানে দেখ 5 টাকার কয়েন আছে। হ্যাঁ 5 টাকার কয়েন। সানি ভাই এটা আম্পায়ারের পুরো ষড়যন্ত্র, যায় না যাওয়ার সাথে সাথে আউট। সানি ভাইয়ের সহজ সরল ভাই আম্পায়ার কিন্তু তাকে পিছন মেরে দিল। এখন আমার লাশ অস্ত্রটা ভাই করতেই হইবে। আমার লাশ অস্ত্র হইছে আমার শালা। এই মাতাল, ব্যাটিং এ নামগা, যা খেলা দেখাই দে তোর। এই সর, আমি ব্যাটিং করবো, তোর আর ব্যাটিং করা লাগবে না। ব্যাটিং করা লাগবে না মানে স্ট্রাইক আমি না? থু। সর দেওয়ার কি দরকার ছিল? আপনি তো নাসির ভাইয়ের শালা, আমি তো মুখ দেওয়া করলেই যাইতাম গা। করেন ব্যাটিং। কুদ্দুস সাহেব মাতালের সামনে দাঁড়াতেই পারলো না তাসকিন, কারণ মাতাল হচ্ছে নাসির ভাইয়ের কি শালা। বলার এগিয়ে আসছে বল নিয়ে, আর দেখা যাক মাতাল কি। ও মাতাল দেখি ঘুরে শট দিচ্ছে, বা 6। কুদ্দুস সাহেব মাতাল দেখি একের পর এক, একের পর এক, একের পর এক খালি শট আর শট। 6 এর বন্যা বয়ে দিচ্ছে কুদ্দুস সাহেব। ওভার। ভাই আমার একটু বল করার ব্যবস্থা করে দেন। আমার খালি ব্যাগে ফিল্ডিং করায়, এই ছোটবেলা থেকে আমার ব্যাটিংও দেয় না, বোলিংও দেয় না, খালি ফিল্ডিং করায়। আপনি আমার যেভাবে বোলিং করার ব্যবস্থা করে দেন, নইলে আমি খেলবো না। ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা ঠিক আছে, যা তুই বল কর। ইতিহাসে এই প্রথম আমরা দেখছি দলের বাইরেও কেউ বল করতে যাচ্ছে। সে আর কেউ না, আমাদের প্রিয়, সবার প্রিয় নাস্তা। আই এম দ্য জোকিং ম্যান। এই তুই এমনি ব্যাকে খেলে রেছিস কে? সোজা ভাই ওই সাইডে যান, ওভার শেষ, এখন আমি ব্যাটিং করব। কি এর তুই ব্যাটিং করবি? সর যাই পাশে যা, আমি ব্যাটিং করবো, যা। আপনি ব্যাটিং করবেন মানে? গতবার দিছি না, ওভার শেষ, এখন আমি ব্যাটিং করব, যান। থু। আজকে গেলে আপনি নাসির ভাইয়ের শালা দেখে কিছু কইলাম না। ঠিক আছে, আপনি ব্যাটিং করেন। কি রে, ওই পাশে যা, ওই পাশে যা। ও রে, মতিন সাহেব এটা কি হয়ে গেল? ওয়াস্তার প্রথম বলেই কিন্তু আউট হয়ে গেছে কিন্তু প্লেয়ার। আমি জোকি। সে সবসময় জোকিং, কিন্তু জোকিং করতে করতে সে সকলের পকিং মেরে দেয়। এ কি হচ্ছে? নাস্তার বল একের পর এক, একের পর এক হোয়াইট হতেই যাচ্ছে, হতে যাচ্ছে। ব্যাটিং তো অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আম্পায়ার সবাই অনেক দুর্বল হয়ে যাচ্ছে। নাস্তা এটা কি করছে? আমাদের ও মাই গড, আউট!
এক ওভারে 300 হোয়াইট দিছস, আর এটা কি তুই আউট করছস আবার আবেদন করতাছস? ও নিজে আউট হয়ে গেছে, এর লেগেই তো তোর পোলাপান কোনোদিন বল দেয় নাই। তো কুদ্দুস সাহেব দ্বিতীয় ইনিংস শুরু হতেই কিন্তু আমরা সাকিব ভাইকে দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু উনি ছিল না, উনি ছিল আম্পায়ারে। আর সাকিব ভাইয়ের মাথা কিন্তু শীত নাই গরম নাই, সবসময় কিন্তু হট টেম্পারে থাকে। সাকিব ভাইয়ের খেলাতে কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায়। এই দেখেন আসার পরে পরে একটা ফোর। সাকিব ভাই কিন্তু খেলার শুরুতেই মোড়টা ঘুরিয়ে দিচ্ছে। এভাবে যদি 6 মারতে থাকে তাহলে কিভাবে? মতিন সাহেব নাসিরের বল পেয়ে কিন্তু সাকিব ভাই কোনোভাবে থামতেছে না। 6-এর পর শট, 6-এর পর 6, শটের উপর শট, আশা হারায় ফেলতেছে। আমরা কি বলতেছি আমি নিজে জানি না। আমিও তো বুঝতে পারতেছি। কি হয়েছে? আউট আউট আউট। আরে সাকিব ভাই আপনি ক্লিয়ার নট আউট। আরে খেলেন নট আউট নট আউট। কি ব্যাপার আম্পায়ার স্যার, আপনি এটা আউট দিলেন না কে? আরে হালার বলা সাকিব ভাইয়ের যে পরিমাণ স্টাম্প ভাঙ্গার রেকর্ড আছে, এই 3টা স্টাম্প যদি ভাঙ্গা হয় তাহলে খেলাই বাদ দেওয়া লাগবে। আর এমনিতেও এবার বিপিএল এ বাজেট কম, কথা না কয়ে চুপচাপ বল কর। ঠিক আছে, ওই বল দে। কুদ্দুস সাহেব আপনি যত যাই বলেন, সাকিব ভাই শর্ট টেম্পারেচার কাজ কিন্তু এখানে করে গেছে। ও মাই গড, এ কি করলো? একেবারে বলারের হাত থেকে সজোরে শট আর সিক্স। আরে বল দে সিঙ্গেল নেওয়ার চেষ্টা কিন্তু টিকটকের স্লো মোশনে আউট হয়ে গেল। কিন্তু আর এখনো স্লো মোশন কমতেছে না। কি হচ্ছে এটা? এটা কি খেলা হচ্ছে নাকি অন্য কিছু? আর মাঠে চলে আসছে শম্ভু সরকার, যার এক বলে আউট হওয়ার অনেক রেকর্ড আছে। এই শম্ভু, তুই প্রথম বলটা দেখে খেলিস, তোর কিন্তু বহুত রেকর্ড আছে এক বল আউট যাওয়ার। তোর লেগে প্রথম বলটা করিস, তুই প্রথম বলটা দেখে খেল, পরের গুলা তুই এমনি পারবি। আরে সাকিব ভাই আপনি কোনো টেনশনই করেন না, ওকে প্রথম বলে খেলা দিমু। শম্ভু সরকার কিন্তু এমনিতেই ফর্মে আছে, আর মাঠে নামার সাথে সাথে সে আগুন জ্বালিয়ে দিবে মাঠে। কইছিলাম না খেলা দিমু। ক্লিয়ার বাংলাদেশ টিমেরটা খেলে দিছস বাইরে। ওভার আছে মাত্র 2টা, রান লাগে মাত্র 50। তুই খালি যাই আমার কোনো মতে সিঙ্গেল দে, 50টা নামি নিতেছি। সাকিব ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আপনি খালি আমার প্রোটেকশনটা দেন, বাকি খেলা আমি খেলতেছি। প্রোটেকশন কি? আরে হেলমেট, এটা আমার পছন্দ হইছে। এই ভাই দিয়ে দেন তো, পোলাপান মানুষ। ইতিমধ্যে নাস্তা কিন্তু মাঠে নেমে পড়েছে, আর নেমে পড়ার সাথে সাথে সাকিব ভাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। আর দেখা যাক নাস্তা কেমন খেলে। ওরে বাবা, আরে হালাই কামটা করছি কি রে? আস্তা নামার সাথে সাথে ফিল্ডারকে আউট করে দিছে। সাকিব ভাই বিশ্বাস করেন, এটা যদি ফুটবল খেলা হইতো তাইলে এখনই আমি আমার পিস পকেট থেকে বাইর করে ওরে লাল কার্ড দিয়ে দিতাম। মতিন সাহেব সবার চেহারার মধ্যে কিন্তু একটা গাম্ভীরতার ভাব দেখা যাচ্ছে, ওটার কি বলে শুধু ভাষা যাই বলুক, কিন্তু বোলারের চোখে মুখে কিন্তু অনেক রাগ দেখা যাচ্ছে। এদিকে আমাদের নাস্তা কিন্তু সাকিব ভাইয়ের উপর অনেক ভরসা করে। সাকিব ভাই কিন্তু একটা কেজিএফ এর এন্ট্রি মারা ব্যাটটা ঘুরায়া বাউন্ডারিতে চলে আসছে। এখন একটা ইন্টেন্স মুহূর্ত, মানে কি একটা অবস্থা, সেই একটা অবস্থা। এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনা মূলক মুহূর্ত, বুঝছেন কুদ্দুস ভাই? বলার এগিয়ে আসতেছে, বলার কিন্তু স্লো মোশনে বল করে যাচ্ছে। এটা যদিও টিকটক আর কিন্তু ঢাকা ডাইনামাইটস আবার ঢুকাই দিয়েছে যেহেতু প্লেয়ার শট। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ব্রাদার্স স্কোয়াডের ভিতরে সবকিছু হতে পারে। সাকিব ভাইয়ের টানা শট, দেখা যাক কি হয়। বল আকাশে 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 আকাশে, নাসির ভাইয়ের শট, নাসির ভাই এই বল খেলতে আর কি লাভ? ঢাকা জিতেও হেরে গেল, জিতে গেল আমাদের বাংলাদেশ টিম। গাইস, ব্রাদার স্কোয়াডের বিপিএল নিয়ে যে ফানি ভিডিওটি তৈরি হয়েছে, সেই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং ব্যাট ব্রাদার্স টিম আবারও তাদের গেমিং চ্যানেলে অসাধারণ একটি গেমিং ভিডিও আপলোড করে দিয়েছে। টফ মোমেন্টগুলো চলুন একসাথে দেখে আসা যাক। এই যে কিন্তু অফুরন্ত রশি আছে, আর রশি দিয়ে খাবার আইটেম মান্দা আছে। এই যে জিনিসটা এইভাবে ধরে এখান থেকে যে কোনো একটা রশি উঠে টান দিতে হইব। রশিটা ফাঁকাও থাকতে পারে, আবার যে কোনো একটা বার্গার হইতে পারে, তারপরে শালগম হইতে পারে, যার যে যাইবো তার ওইটাই খাইতে হইব। তো আজকে রাশেদ বলত সর্বপ্রথম শুরু করতেছে। রাশেদই করুক, বেশি কথা না বলে খেলা শুরু করে দিই। বিসমিল্লাহ শুরু করেন। হ্যাঁ, আল্লাহর রাস্তে ফাঁকাইছে। ইয়া কে রাখাই আয় পরে না পরে নাই। পরেরটা আমি খেতে চাই।
এরপরটা আবার কিছু পাইনি কপালে কি আছে আল্লাহ বারকাত দিন আল্লাহ বারকাত দিন আল্লাহ লেবু ফাঁকা সালগম লবণ ফাঁকা আমি সবার ভাগ্য পরীক্ষা করি গার্লফ্রেন্ড নেই আল্লাহ আল্লাহ গার্লফ্রেন্ড নেই দেখি আমরা আমি একটা দেনা ভাই কি করে একটা দেনা ভাই আমি তো সবার লাস্টে আমার তো ভাগে থাকবোই না দাদা গ্রুপ ভাই কপালে কি আছে লবণ লবণ নাইলে ফাঁকা ইচ্ছা মতো মার শালা আমি পাগল ভাই কি করে নাইলে ফাঁকা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার উপরে বললো আর কাম দেন না গো কি করে না মজা আছে কি করে এল্লা কাড়াকাড়ি করুন এল্লা এল্লা এটা কি একটু চিটিং ডিম 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 আমার পেটে আমি মুড়ে গাই আরে এই যা পাইছি রে এই একটা ভালো আইটেম পাইছি দাও এই ভাই অন্তত আমরা মেরি পাবো না भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है তিনটা জিনিস কেমনে আমার বিদা বন্ধ হইতে ঢুকে গেছে মিস্টার রূপক ইসিরে ওই যাবি মিস্টার রূপক আল্লাহ রূপক কইতে তো দাদা এই করছিস তাই বুঝেন হ্যাঁ আবার দেন আমি কোনা দেব আমারে থাক পরের বার এই একটু জায়গা দাও এল্লা একবার আরেকবার আগে এই একবার ফানা নাকি একবারই শেষ দেখা যাচ্ছে ছোট থেকে কান্না মুঠে আমি আলহাজ कंट्रोल দেখা যাচ্ছে বলদ রাশি আমি নাম উল্লেখ করি হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে এবার ও সব লাস্ট আমি এখানেই মারি কি করে গামলা ওইদিন আমি একবার পাই গই আমি মনে পাইছিল আমি বুঝতেছি কাজটা ঠিক হয় কি করে আরে এবার পাবে কি দূর করে এ ভাই নাটকে খেতাম না এমনি মারতাম মনে দাদা কাবির কবলে নাই একবার বাবা করো আর একবার ভালো ওই যে নাটকে উঠেন তো দে হ্যাঁ বারবার गाना बजाओ গাইস আজকের ভিডিওটি যদি লেগে থাকে ভালো প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।